আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। তারকেশ্বর মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনায় বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসে দ্বাদশ শ্রেণীর ধ্বনিতত্ত্বের সপ্তম পর্বের আলোচনায় ধ্বনির সমাবেশ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। স্যারের কাছে আমি প্রথম জানতে চাইব, ধ্বনির সমাবেশ বিষয়টি আসলে কি? দেখুন, ধ্বনির সমাবেশ বলতে বোঝায় একটি ধ্বনিমূল আর কোন কোন ধ্বনিমূলের সঙ্গে একত্রিত হয়ে যুগ্ম ধ্বনি তৈরি করতে পারে সেই সংক্রান্ত যে আলোচনা, সেই আলোচনাকে বলা হয়ে থাকে ধ্বনিমূলের সমাবেশ সংক্রান্ত আলোচনা। এক্ষেত্রে একাধিক ধ্বনি একত্র হয়ে বা একাধিক ধ্বনি সমাবেশ ঘটে একসঙ্গে। যেমন একটা উদাহরণ দিয়ে আমি বিষয়টি দেখাই। ধরুন, এখানে আমি কয়েকটি উদাহরণ নিয়েছি। দন্তস্ব ত, এখানে একটি ধ্বনিমূলের সঙ্গে আরেকটা ধ্বনির সমাবেশে এই ধ্বনির সমাবেশটি ঘটেছে। ত, তার সঙ্গে র ধ্বনির সমাবেশে এই যুগ্ম স্বরটি তৈরি হয়েছে। ফ, তার সঙ্গে ল, এই দুটো ধ্বনি যুক্ত হয়ে এই ধ্বনির সমাবেশটি তৈরি হয়েছে, অর্থাৎ যুগ্ম ধ্বনিটি তৈরি হয়েছে। দন্তস্ব ত, র, এই তিনটে ধ্বনি একত্র সমাবেশ হয়ে এই দন্ত শয়তয় রফলা বা দন্ত শয়তয় রফলা এই যুগ্ম ধ্বনিটি তৈরি করেছে। আবার ও এবং হ্রস্বই যুক্ত হয়ে এই যুগ্ম স্বরটি বা যুগ্ম ধ্বনিটি তৈরি করেছে। অ এবং ও, এই দুটো ধ্বনি সমাবেশে তৈরি হয়েছে অ, এই যুগ্ম ধ্বনিটি। আশা করছি আমি এটা বোঝাতে পেরেছি। আচ্ছা স্যার, এবার আমি আপনার কাছে জানতে চাইবো, এই ধ্বনির সমাবেশ কত প্রকারের হতে পারে বা কত রকমের হতে পারে? আমরা পূর্ববর্তী আলোচনায়, মানে এর আগের আলোচনায় বলছিলাম, ধ্বনির যে উদাহরণটা আমরা দেখিয়েছি, সেখানে দেখিয়েছি যে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সমাবেশ ঘটছে, আবার স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির সমাবেশ ঘটছে। ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির যে সমাবেশ, তাকে বলা হয়ে থাকে ব্যঞ্জন ধ্বনির সমাবেশ, আর স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির সমাবেশ ঘটলে তাকে বলা হয়ে থাকে স্বরধ্বনির সমাবেশ। তাহলে এই দিক থেকে লক্ষ্য রেখে আমরা ধ্বনির সমাবেশকে দুটি ভাগে ভাগ করতে পারি, বা ধ্বনির সমাবেশ দু প্রকার বলতে পারি। একটি স্বরধ্বনির সমাবেশ আর একটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশ। একটি ছবির সাহায্যে আমি বিষয়টি দেখিয়ে দিচ্ছি। ধরুন, ধ্বনির সমাবেশে এর প্রকারভেদ বলতে গিয়ে আমি বলছি যে ধ্বনির সমাবেশ দুরকম ভাবে ঘটতে পারে। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির সমাবেশে যেমন ঘটতে পারে, তাকে আমরা বলছি স্বরধ্বনির সমাবেশ। আবার ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির যে সমাবেশ, তাকে আমরা বলছি ব্যঞ্জন ধ্বনির সমাবেশ। আমরা ধ্বনির সমাবেশকে এরকম দুটি ভাগে ভাগ করতে পারি। এক্ষেত্রে আমরা আপনার কাছে জানতে পারলাম স্বরধ্বনির সমাবেশ এবং ব্যঞ্জন ধ্বনির সমাবেশের প্রসঙ্গ। তো এবার আমি আপনার কাছে জানতে চাইবো, স্বরধ্বনির সমাবেশ বিষয়টি কি? দেখুন, একটি স্বরধ্বনির সঙ্গে এক বা একাধিক স্বরধ্বনি যুক্ত হয়ে যে যুগ্ম স্বর গঠিত হয়, তখন তাকে বলা হয়ে থাকে স্বরধ্বনির সমাবেশ। অর্থাৎ স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি যখন যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে একটা নতুন রূপ লাভ করে, তখন তাকে আমরা বলবো স্বরধ্বনির সমাবেশ। এবং এই স্বরধ্বনির সমাবেশের ক্ষেত্রে একটি জিনিস হয়, একটি পূর্ণস্বরের সঙ্গে একটি অর্ধস্বর তার সমাবেশ ঘটে। অর্থাৎ একটি পূর্ণস্বরের সঙ্গে একটি অর্ধস্বর যুক্ত হয়ে
স্বরধ্বনির সমাবেশ গড়ে ওঠে। এবং একটি পূর্ণস্বরের সঙ্গে অর্ধস্বরের এই যে সমাবেশ এবং সমাবেশের পরে যে যুগ্ম স্বরটি গঠিত হয়, সেই যুগ্ম স্বরকে বলা হয়ে থাকে যৌগিক স্বর। একটা উদাহরণ দিয়ে আমি বিষয়টি দেখাই, তাহলে সুবিধা হবে। দেখুন, এখানে ও একটি পূর্ণস্বর এবং হ্রস্বই একটি অর্ধস্বর। এই পূর্ণস্বর আর এই অর্ধস্বর এর সমাবেশে এই যুগ্ম স্বর ওইটি গঠিত হয়েছে। আবার ও এই পূর্ণস্বরের সঙ্গে হ্রস্ব উ এই অর্ধস্বরটি যুক্ত হয়ে ও এই যৌগিক স্বরটি গঠিত হয়েছে। আবার আ এই পূর্ণস্বরের সঙ্গে ও এই অর্ধস্বরটি যুক্ত হয়ে আও এই যৌগিক স্বরটি বা যুগ্ম স্বরটি গঠিত হয়েছে। আর এ আর ই হচ্ছে অর্ধস্বর, এ হচ্ছে পূর্ণস্বর। এই এ পূর্ণস্বরের সঙ্গে ই অর্ধস্বর যুক্ত হয়ে এই যৌগিক স্বরটি গঠিত হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা কথা বিশেষভাবে মনে রাখব, একটি পূর্ণস্বরের সঙ্গে একটি অর্ধস্বরের সমাবেশে যে স্বর গঠিত হয় তাকে বলা হয়ে থাকে যৌগিক স্বর। স্যার, স্বরধ্বনির সমাবেশ বিষয়টি আপনার কাছ থেকে জানতে পারলাম। এর পরে আপনার কাছে জানতে চাইবো ব্যঞ্জনধ্বনির সমাবেশ বিষয়টি ঠিক কি? দেখুন, ব্যঞ্জনধ্বনির সমাবেশ বলতে বোঝায় একটি ব্যঞ্জনধ্বনির সঙ্গে এক বা একাধিক ব্যঞ্জনধ্বনি একত্রিত হয়ে যে যুগ্ম ব্যঞ্জনটি গঠিত হয় তাকে বলা হয়ে থাকে ব্যঞ্জনধ্বনির সমাবেশ। অর্থাৎ ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি মিলিত হয়ে যে যুগ্ম ব্যঞ্জনটি গঠন করে তাকে বলা হয়ে থাকে ব্যঞ্জনধ্বনির সমাবেশ। তো এখানে আমি আপনার কাছে জানতে চাইবো এই ব্যঞ্জনধ্বনির সমাবেশ কত প্রকার ও কি কি? হ্যাঁ, ব্যঞ্জনধ্বনির সমাবেশ দু প্রকারের হতে পারে। একটিকে বলা যেতে পারে গুচ্ছধ্বনি, আরেকটিকে বলা যেতে পারে যুক্তধ্বনি। একটি ছবির সাহায্যে আমি বিষয়টি দেখালে সুবিধা হবে। দেখুন, ব্যঞ্জনধ্বনির সমাবেশের প্রকারভেদ করতে গিয়ে ব্যঞ্জনধ্বনির সমাবেশকে আমরা এরকম দুটো ভাগে ভাগ করতে পারি। একটিকে বলা যায় গুচ্ছধ্বনি, আরেকটিকে বলা যায় যুক্তধ্বনি। এই হলো ব্যঞ্জনধ্বনির সমাবেশের প্রকারভেদ। তো ব্যঞ্জনধ্বনির সমাবেশে আমরা জানতে পারলাম যে ব্যঞ্জনধ্বনির সমাবেশের প্রথম হলো গুচ্ছধ্বনি এবং দ্বিতীয় হলো যুক্তধ্বনি। তা এরপরে আমরা আপনার কাছে জানতে চাইবো যে গুচ্ছধ্বনি এই বিষয়টি ঠিক কি, এবং এই বিষয়টিকে যদি একটা উদাহরণ দিয়ে আপনি স্পষ্ট করেন। দেখুন, একটি ব্যঞ্জনধ্বনির সঙ্গে এক বা একাধিক ব্যঞ্জনধ্বনি একত্রিত হয়ে যে যুগ্ম ব্যঞ্জন গঠন করে বা গঠিত হয় তাকে বলা হয়ে থাকে গুচ্ছধ্বনি। তবে এক্ষেত্রে সংজ্ঞাটি আরেকটু স্পষ্ট করা দরকার যে গুচ্ছধ্বনির ধ্বনি দুটি কখনো একটি দলে একসঙ্গে উচ্চারিত হতে পারে না। গুচ্ছধ্বনির ধ্বনি দুটি ভিন্ন ভিন্ন দলে উচ্চারিত হয়ে থাকে। অর্থাৎ গুচ্ছধ্বনির ধ্বনি দুটির মধ্যে থাকে একটি দলসীমা। একটি উদাহরণ দিয়ে আমি বিষয়টি দেখাই, তাহলে বিষয়টি পরিষ্কার হবে। ধরুন, জান্তব একটা শব্দ নিয়েছি। এই জান্তব শব্দের আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব এই জান্তব শব্দের এই দন্ত নয় তয় এই যুগ্ম ব্যঞ্জনটি গঠিত হয়েছে ন এবং ত এই দুটি ব্যঞ্জনের সমাবেশে। এবং এই নয় তয় ব্যঞ্জনটি যে জান্তব শব্দে আছে, যদি জান্তব শব্দটির দল বিভাজন করা যায় তাহলে দেখা যাবে যে এই ন এবং ত এই ব্যঞ্জন দুটি তারা ভিন্ন ভিন্ন দলে উচ্চারিত হয়েছে। ন উচ্চারিত হয়েছে প্রথম দলে
এবং দ্বিতীয় দলে উচ্চারিত হয়েছে ত। অর্থাৎ গুচ্ছধ্বনির ধ্বনি দুটি কখনো একটি দলে উচ্চারিত হতে পারে না, এরা ভিন্ন ভিন্ন দলে উচ্চারিত হতে পারে। অর্থাৎ গুচ্ছধ্বনির ধ্বনি দুটোর মধ্যে থাকে একটি দলসীমা। স্যার, এবার আপনার কাছে জানতে চাইবো গুচ্ছধ্বনি কয় প্রকার বা গুচ্ছধ্বনির প্রকারভেদ সম্পর্কে যদি কিছু বলেন। এবং গুচ্ছধ্বনি বাংলা ভাষায় 3 প্রকারের, অর্থাৎ 3 ধরনের গুচ্ছধ্বনি হতে পারে। 1, দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি। বাংলা ভাষায় এই ধরনের গুচ্ছধ্বনির সংখ্যা আছে 200টির বেশি। 2, 3 ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি। বাংলা ভাষায় এই ধরনের গুচ্ছধ্বনির সংখ্যা 8টি। আর সবশেষে 3 নম্বরে গুচ্ছধ্বনির আরেকটি প্রকার হয় 4টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি। 4টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি বাংলা ভাষায় আছে একটি। আমি একটা ছবির সাহায্যে বিষয়টি একটু দেখাই। গুচ্ছধ্বনির প্রকারকে এরকম 3টি ভাগে ভাগ করা যায়। 2টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি আমরা বললাম বাংলা ভাষায় আছে এটি 200টির বেশি, যেমন কয় তয়, দন্ত নয় তয়, দন্ত ছয় তয় ইত্যাদি। 3টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি বাংলা ভাষায় আছে আমরা বলেছি 8টি, যেমন দন্ত ছয় তয় রফলা, দন্ত নয় তয় রফলা ইত্যাদি। আর 4টি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি বাংলায় আছে একটি, সেটি হলো সংস্কৃত শব্দে। অনেকে এই জায়গাটায় ছেলে মেয়েদের প্রশ্ন থাকতে পারে, কিন্তু যদি আমরা এটাকে ইংরেজিতে ভেঙে লিখি তাহলে দেখব NSKR, N অর্থাৎ দন্তান্ন, S দন্তস্ব, K হচ্ছে ক, আর হচ্ছে র। তাহলে দেখবে 4টে ব্যঞ্জন পরপর রয়েছে। এই 4টি ব্যঞ্জনের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি বাংলায় একটা রয়েছে, সেটি রয়েছে এই সংস্কৃত শব্দটিতে। ব্যঞ্জনধ্বনির সমাবেশের দ্বিতীয় ভাগে আমরা পেয়েছিলাম যুক্তধ্বনি। তো এখন আমি আপনার কাছে জানতে চাইবো যে যুক্তধ্বনি বিষয়টি আসলে ঠিক কি? গুচ্ছধ্বনির সঙ্গে যুক্তধ্বনির একটু তফাৎ আছে। আমরা এর সংজ্ঞা হিসাবে বলতে পারি একটি ব্যঞ্জনধ্বনির সঙ্গে এক বা একাধিক ব্যঞ্জনধ্বনি একত্রিত হয়ে যে যুগ্ম ব্যঞ্জন গঠিত হয় সেই যুগ্ম ব্যঞ্জনকে বলা হয়ে থাকে যুক্তধ্বনি। তবে যুক্তধ্বনির ধ্বনিটি, যে যুক্তধ্বনিটি বা যুগ্ম ধ্বনিটি, সেটি শব্দের প্রান্ত ভাগে ব্যবহৃত হয়। মূলত সেটি শব্দের আদিতে একসঙ্গে উচ্চারিত হয়। আমরা দেখেছিলাম গুচ্ছধ্বনির ধ্বনি দুটি পৃথক দলে উচ্চারিত হয়, কিন্তু যুক্তধ্বনির ধ্বনি দুটি কখনো পৃথক দলে উচ্চারিত হয় না। যুক্তধ্বনির ধ্বনি দুটি বা যেগুলি ধ্বনিগুলি একসঙ্গে যুক্ত হয় সেগুলি একসঙ্গে একটা দলে শব্দের প্রথমে মূলত উচ্চারিত হয়ে থাকে। যেমন একটা উদাহরণ দিয়ে আমি বিষয়টি বলার চেষ্টা করি। ধরুন প্র, ফ, এটা একাধিক ধ্বনি নিয়ে গঠিত হয়েছে। এই দুটো যুগ্ম ধ্বনি কিরকম? প্রটা গঠিত হয়েছে ফ, র, এই দুটি ব্যঞ্জন নিয়ে। আর ফ এইটা গঠিত হয়েছে দন্তস্ব আর ফ, এই দুটি ব্যঞ্জন নিয়ে। যখন এই দুটি শব্দে প্রয়োগ হয়েছে এই যুক্ত ব্যঞ্জনটি, তখন আমরা দেখব প্র শব্দের আদিতে এবং ফ শব্দের প্রথমে। এবং কখনো এই প্রকৃতি শব্দ বিশ্লেষণ করলে, যদি দল বিশ্লেষণ করি তাহলে দেখব প্রটা একটি দলে এবং স্থিত
এই শব্দটা যদি দল বিশ্লেষণ করি তাহলে দেখব দন্ত শয় ফয় এই যুক্ত ধ্বনিটি একটি দলে একসঙ্গে উচ্চারিত হয়েছে। স্যার এরপরে আমার প্রশ্ন, এই যুক্তধ্বনির প্রকারভেদ, এর কোনো কি প্রকারভেদ হতে পারে? হ্যাঁ। বা প্রকারভেদ হলে কি কি হতে পারে? দেখুন, আমরা গুচ্ছধ্বনির প্রকারভেদ বলতে গিয়ে বলছিলাম যে গুচ্ছধ্বনি 3 রকমের হতে পারে। ঠিক একইভাবে যুক্তধ্বনির যে প্রকারভেদ তাকেও আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কিরকম? একটা উদাহরণ দিয়ে আমি বিষয়টি বললে সুবিধা হবে। যুক্তধ্বনির যে প্রকারভেদ, তার প্রথম প্রকারভেদ দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি যুক্তধ্বনি। এই দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি যে যুক্তধ্বনি, এর সংখ্যা বাংলায় আছে 28টি। যেমন ধয়ের ফলা, দন্তস্বয় পয়, পয়ের ফলা, তয়ের ফলা ইত্যাদি। আবার দ্বিতীয় যে প্রকারভেদ সেটা আমরা বলছি কৃতরিন শব্দে যুক্তধ্বনি, অর্থাৎ বিভিন্ন প্রাদেশিক ভাষা থেকে কিংবা বিদেশি ভাষা থেকে যে সমস্ত শব্দ আমরা ধার করেছি, বিশেষ করে ইংরেজি থেকে ধার করা শব্দে যুক্তধ্বনির সংখ্যা আছে 18টির মতো। যেমন ফ্র, ফ্ল, প্র ইত্যাদি। আবার 3 নম্বর প্রকার হিসাবে বলতে পারি 3 ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনি। 3 ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনি বাংলায় আছে 2টি। এক দন্তস্বয় তয় রফলা, আর দ্বিতীয় দন্তস্বয় পয় রি। এই 3 ব্যঞ্জনের সমাবেশে এইরকম 2টি যুক্তধ্বনি বাংলায় রয়েছে। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমরা আলোচনা করতে গিয়ে বললাম যে যুক্তধ্বনি মূলত শব্দের প্রথমে উচ্চারিত হয়, কিন্তু কেউ কেউ 2-1টা উদাহরণ দিয়ে তারা বলবেন যে স্যার বন্ড, ব্যাংক, রিক্স এই সমস্ত শব্দে যুক্তধ্বনিত শব্দের শেষেও উচ্চারিত হয়। আমরা তাদের কথার উত্তরে বলবো, হ্যাঁ, যুক্তধ্বনি শব্দের শেষেও উচ্চারিত হতে পারে, তবে যে সমস্ত শব্দের শেষে যুক্তধ্বনি থাকে সেগুলি বাংলা ভাষার নিজস্ব শব্দ নয়। সেই শব্দগুলি কৃতরিন শব্দ বা ধার করা শব্দ, যেগুলো আমরা কোনো প্রাদেশিক বা বিদেশি ভাষা থেকে পেয়েছি। এইরকম শব্দে যুক্তধ্বনি শব্দের শেষে থাকতে পারে। ট্যাক্স, বন্ড, ব্যাংক, রিক্স এই শব্দগুলো দিকে লক্ষ্য করলে আমরা সেই দৃষ্টান্ত পাব। আজ আমরা ধ্বনিতত্ত্বের 7ম পর্বের আলোচনায় ধ্বনির সমাবেশ বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আশা করছি শিক্ষার্থীদের কাছে বিষয়টি অনেক বেশি পরিষ্কার। তো এক্ষেত্রে শিক্ষার্থীদের সুবিধার্থে স্যার আপনার কাছে জানতে চাইবো এই বিষয়টি থেকে কি কি প্রশ্ন হতে পারে। দেখুন, ধ্বনির সমাবেশ থেকে একাধিক প্রশ্ন হতে পারে। আমি সেই প্রশ্নগুলো এক এক করে বলছি। ধ্বনির সমাবেশ বলতে কি বোঝো? ধ্বনির সমাবেশ কত রকমের হতে পারে সেগুলি সংক্ষেপে আলোচনা করো। বা এমন হতে পারে যে স্বরধ্বনির সমাবেশ বলতে কি বোঝো, স্বরধ্বনির সমাবেশ বিষয়টি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হতে পারে ব্যঞ্জনধ্বনির সমাবেশ বলতে কি বোঝো, ব্যঞ্জনধ্বনির সমাবেশ কত প্রকারের হয় সেগুলি উদাহরণ দিয়ে আলোচনা করো। কিংবা বিগত কয়েক বছরে প্রশ্ন এসেছে এখান থেকে যে গুচ্ছধ্বনি কাকে বলে, উদাহরণ দিয়ে গুচ্ছধ্বনির বিষয়টি বুঝিয়ে দাও। কিংবা আরেকটা প্রশ্ন হতে পারে যুক্তধ্বনি কাকে বলে, একটি উদাহরণ দিয়ে যুক্তধ্বনি বিষয়টি বুঝিয়ে দাও। আরেকটি ছোট প্রশ্ন হতে পারে যৌগিক স্বর কাকে বলে,
একটি উদাহরণ দিয়ে যৌগিক স্বর বিষয়টি বুঝিয়ে দাও। ধ্বনির সমাবেশ থেকে ছোট বড় মিলিয়ে এই প্রশ্নগুলো হতে পারে। এই প্রশ্নগুলো আশা করি শিক্ষার্থীরা আমাদের আলোচনা থেকে তারা তৈরি করে নিতে পারবে। আশা করছি শিক্ষার্থীদের কাছে ক্লাসটা অনেক বেশি পরিষ্কার, বিষয়টি অনেক বেশি গ্রহণযোগ্য। তো এক্ষেত্রে তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমরা যথাসাধ্য তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এর মাধ্যমে তোমাদের ভালো মন্দ বা ভালো লাগা মন্দ লাগা সম্পর্কে আমরা জানতে পারবো। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করছি আমাদের আবার দেখা হবে ধ্বনিতত্ত্বের অষ্টম পর্বের আলোচনায়। তো তোমাদের সুবিধার্থে বলে রাখি, ধ্বনিতত্ত্বের অষ্টম পর্বের আলোচনাতে আমাদের আলোচ্য বিষয় হবে অবিভাজ্য ধ্বনি। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।